ঘুমের ইঞ্জেকশন দিয়েছি স্যার। এ তো ছটফট করে, আপনি তো জানেনই। কি না কি করেছে ভেতরে জানি না। আমার মনে হচ্ছে বাল্বটা ধরতে যাচ্ছিল, তাই হয়তো অসাবধানতায় মাথায় খুলে পড়েছে। পাগল মানুষদের নিয়ে এই এক সমস্যা, সব সময় সাথে দু চারজন রাখতে হয়, একা রাখাই বিপজ্জনক। রুদ্র জ্বলন্ত চোখে চাইল। পাগল শব্দটিতে আগুন জ্বলছে কুটুরে। লোকটি মাথা নুয়ে ফেললেন সাথে সাথেই। ছোট করে বললেন, সরি স্যার। রুদ্র কিছু বলেনি। দৃষ্টি এনে নারীটি দিক ফেলতে রুক্ষতা বদলে গেল কোমলতায়। এ তো মায়া, এ তো নির্মলতা। সে যদি পূর্বে এই চেহারায় পায়নি। নারীটির শীর্ণ ডাক হাত মুঠোয় তুলল রুদ্র, উঁচু করে নিচের গাল ছোঁয়ালো। পল্লব বুকে শ্বাস টানল গভীর। সে যদি মাথার উপরে দিয়ে যাচ্ছিল সব। পুরোগার হচ্ছে ওর ভোরের ভাঁজ। বুকের মধ্যে চাপা উত্তেজনার ঝড়। হলদে রোশনিতে রুদ্রর অক্ষিপটের চিকচিকে দরজাটা দেখতেই আশ্চর্যের মাত্রা মুহূর্তেই আকাশ ছুঁয়ে ফেলল। বিমূর চেয়ে ভাবল, উনি কাঁদছেন। রুদ্র ঘুমন্ত নারীটির মাথায় হাত বোলায়। বেজে ওঠে তার ভরাট ভেজা কণ্ঠের আকুলতা। আর কতদিন অপেক্ষা করব আমি? কবে একটু সুস্থ দেখব তোমায়? কবে তোমার ছেলের কাছে ফিরবে মা? মা, এই একটা শব্দে সেদিতির মস্তিষ্কের শিরা উপশিরা দপদপিয়ে বেজে ওঠে। কেঁপে উঠল ওর সমস্ত দেহ। রক্ত সঞ্চালনের প্রতিটি মাধ্যম যেন স্থিত। সঙ্গে থিতিয়ে এলো দুর্বল পেরানো স্পন্দন। ইনি রুদ্রের মা? সেদিতির মাথার চক্কর কাটে। কেমন আষাঢ়ের মতো হয়ে আসে শরীর। এটা এটা কি করে সম্ভব? অবশ্য সেদিন নিজের মুখে বলেছিল ওদের মা বাবা নেই। তাহলে ইনি কে? সে তো ভুল শোনেনি। পরিষ্কার রুদ্র মা ডেকেছে ওনাকে। তবে কি তবে কি দুই ভাই মিলে মিথ্যে বলল আমাদের? মা পাগল হয়ে আত্মসম্মানে লেগেছে তার পরিচয় জানাতে। এই জন্য কি এত লুকোচুরি রুদ্রর? সে যদি রাক্ষোভ আর ঘৃণার অতুলে গতরে পুড়ে যাওয়ার জোগাড়। অসুস্থ মাকে সবার থেকে আড়াল করা সন্তানের এক কথায় ঘোষণা করে অমানুষ হিসাবে। সে আবার রোদের দিকে চাইল। মায়ের হাতের পেটে চুমু খাচ্ছে ও। পরপর শুষ্ক ঢোক গেলে ঢেকে ফেলল বেদনাথ মুখবিরল। খুব দ্রুত স্বাভাবিক করলো নিজেকে। পাশ ফিরে বলল, মাকে সব ওষুধপত্র ঠিকঠাক দেবেন, কোনো রকম ত্রুটি যেন না থাকে। আর হ্যাঁ, ওনার সাথে সবসময় থাকার জন্য একজন নার্সকে রাখুন। দরকার হলে এর এক্সট্রা ফ্যাসিলিটি আমি আপনাকে দেব। লোকটি বিনা বাক্যে মাথা কাত করলেন। রুদ্র মায়ের গায়ের কাঁথা ঠিক করে টেনে দিল আরেকটু। ফোঁস করে শ্বাস ফেলে বেরিয়ে এলো। সে যদি ধরপড় করে এক ছুট লাগালো অমনি। অমন এক ছুটে বেরিয়ে গেল এসাইলুম থেকে। দারোয়ান লোকটা ভেবাচাকা খেয়ে চেয়ে থাকলেন। সে যদি তাড়াহুড়ো করে স্কুটার ছোটায়, ধোঁয়া উড়িয়ে প্রস্থান নেয়, কোনোভাবেই রুদ্রের সামনে পড়তে চায় না। তবে অনেক প্রশ্নের উত্তর চাই ওর। আর সেসব প্রশ্নের জবাব দেবেন স্বয়ং রুদ্র রহসান চৌধুরী নিজেই। এমন জঘন্য মিথ্যে বলার কারণটা ওনার মুখ থেকেই শুনবে না। হয় এখানে যে তার বোনের জীবন জড়িয়ে। যারা এইভাবে সত্য লুকিয়ে রাখে, নিজেদের মাকে লুকিয়ে রাখে, তাদের মতো এইজনকে কাছে বোনকে কোন ভরসায় হস্তান্তর করবে ও? নিশ্চয়ই আরিশা এসবে কিছুই জানেন না। সে যদি ছুটি নেওয়ার পরও আবার অফিসে এলো, এই একটা জায়গা ছাড়া রুদ্রকে পাওয়ার সুযোগ নেই। ভিতরে এসে প্রথমে চোখ গেল অনিলের ডেস্কে। অভ্র দাঁড়ানো, মনিটরের স্ক্রিনে দেখিয়ে দেখিয়ে কিছু সেদিকে দেখে সোজা হয়ে দাঁড়ালো সে। জিজ্ঞেস করলো, তুমি না ছুটি নিলে, আবার এসেছো যে? শরীর এখন ঠিক আছে। ভাবলাম অফিস কামাই করা ঠিক হবে না। হাস্যহীন জবাব দিয়ে সে যদি হনন গতিতে রুদ্রের কেবিনের দিকে এগোয়। সত্যি বলতে অবলোকে একটু সহ্য হচ্ছিল না ওর। অফিসে আসার পথে আয়েশাকে ফোন করেছিল যে, আর যা ভেবেছে তাই সঠিক। অব্র বলেছে তারা এতিম অনাথ, বাবা মা নেই। আর এখনও রাগটা লাগছে ওর। মা জীবিত থাকতে এমন নিরুদয় মিথ্যে সে যে বলে, সে কি আদৌ ভালো মানুষ? সে যদি গুরুগম্ভীর চেহারায় কেবিনের সোফায় বসলো, চাইলো ঘড়ির দিকে। শুরু হলো রুদ্রর জন্য তার অনির্দিষ্টকালের প্রতীক্ষা মালা। রুদ্র হাজির হলো ঠিক আধা ঘন্টার মাথায়। কেবিনে তার জুতোয় মশমশে শব্দটা এতদিনের আয়ত্তের সেজতির। ফোমের সঙ্গে হেলে রাখা মাথা সোজা করে চাইল সে। রুদ্র এক পলক দেখল ওকে। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো সেজুতি। টের পেল বক্ষস্পন্দের অসহনীয় মাত্রা। রাগে নাকি ওকে জিজ্ঞাসাবাদের অস্থিরতা বুঝল না। রুদ্র চোখ মুখ বরাবরের থেকেও গম্ভীর। সকালে চকচকে ভাবের লেশমাত্র নেই। যে যখনই চেয়ারে বসতে যাবে সে যদি শক্ত কণ্ঠে বলো, দাঁড়ান।
মেয়েটার এই স্বর অচেনা। রুদ্র কৌতূহলে দাঁড়িয়ে যায়, কপাল কুঁচকে ফিরে চায় পিছনে। সে যদি স্পষ্ট কণ্ঠে ভনিতাহীন প্রশ্ন ছিল, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের 312 নম্বর কার্ডে যে ভদ্রমহিলা রয়েছেন উনি আপনার কে? সে যদি প্রশ্নের যথাযথ উত্তর পেল না, চাতকের ন্যায় তাকিয়ে রইল রুদ্রর মুখের দিকে। অথচ দূর শব্দ নেই তার, শুধু দু চোখ ছাপানো বিস্ময়। সমেত চেয়ে থাকলো কিছুক্ষণ, তারপর হঠাৎই মুখ ফেরালো। নীরব আবছা দেখে গটগটিয়ে গতিয়ে গিয়ে চেয়ারে বসলো। সে যদি আগামাথা বুঝলো না। রুদ্র দ্রুত হাতে ল্যাপটপ মিলে বসছে, অস্থির আঙুল খাটিয়ে বাটন চেপে কিছু একটা বার করলো। মনিটর থেকে চোখ তুলে আবার দেখলো ওর দিকে। সে যদি অদ্ভুত লাগছে সব কিছু। রুদ্র কী দেখছে ল্যাপটপে? দেখতে যাওয়ার প্রচেষ্টার পর্বেই রুদ্র পুরো ল্যাপটপ ঘুরিয়ে দিল ওর দিকে। সে যদি থতমত খেলো কিছুটা। স্ক্রিনে চাইলো, মুহূর্তে সোজা হয়ে গেল শির দ্বারা। অফিসের সিসি ক্যামেরা ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে। সে স্কুটি নিয়ে বেরিয়ে যাচ্ছে গেট থেকে। সে যদি পল্লব ঝাপলালো বিভ্রান্তিতে। রুদ্র গম্ভীর গলায় শোধালো, আমি বেরিয়ে যাওয়ার ঠিক 15 মিনিটের মাথায় আপনি অফিস থেকে বেরিয়েছেন কেন? সে যদি ঢোক দিল। যে ভয়টা পাচ্ছিল তাই হচ্ছে। রুদ্রদের সিসি ফুটেজও ঘাটবে কে জানতো। তুতলে বলল, আমি তো এমনি মানে ওই রুদ্রকে সরানো উঠে দাঁড়াতে দেখেই ভয় পেঁচিয়ে গেল সে যদি। সে দাঁত চেপে বলল, আপনি আমাকে ফলো করছিলেন? তাই তো। সেজদির চোখ কপালে গিয়ে ঠেকলো। এ তো তাড়াতাড়ি ধরে ফেলেন উনি। ভীত বানালো চোখ মুখ। রুদ্র টেবিলে থাপড়ে চেঁচিয়ে তাগাদা দেয়, আনছার মেয়ে। সে যদি কেঁপে ওঠে, হ্যাঁ হ্যাঁ করছিলাম। আর করছিলাম বলে আপনার লোকানো সত্যি আমার সামনে এসেছে। কথা দাড়ি টানতে রুদ্র এক ঝটকা ওকে নিয়ে ঠেসে ধরল দেওয়ালে। পিলে চমকে গেল সেজুতি। রুদ্র ভীষণ জোরে চেপে ধরল তার চিকন হাত। সেজুতির শ্বাস প্রশ্বাস থেমে গিয়েছে ওখানেই। গোল গোল চোখে চাইল ওর দিকে। রুদ্র ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমাকে ফলো করে এসাইলাম অবধি গিয়েছিলেন আপনি? হাউ ডেয়ার ইউ! হাউ ডেয়ার ইউ! কেন গিয়েছেন? কেন? হোয়াই? এক চিৎকারে গলা শুকিয়ে গেল সেজদি। গোলবিলের কাটকাট ভাবটা টের পেল স্পষ্ট। রুদ্র টকটকে লাল নেত্রমণি কুকরি আনলো সংখ্যায়। রুদ্র কুন্ত কণ্ঠে বলল, যেই কথা আজ অব্দি আমি কাউকে জানতে দেইনি, যাকে আমি এতগুলো বছর ধরে আগলে রেখেছি, তাকে নিয়ে আমার সেই ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার সাহস কোথা থেকে পেলেন আপনি? সে যদি তপ্ত বাদামি চোখে নিজেকে ভস্য হওয়ার দৃশ্য দেখছে। উঁচু স্বরে গায়ে কাঁপুনি উঠছে ক্রমশই। কিন্তু না, ভয় পেলে তো চলবে না আজ। যাই হয়ে যাক, সামলাতে হবে নিজেকে। সে যদি ঠিক রুদ্রর চোখের দিকে চেয়ে অনল গলায় বলল, বেশ করেছি, যা করেছি একদম ঠিক করেছি আমি। আপনার লজ্জা করে না? যেই মা 9 মাস গর্ভে রেখে আপনাকে জন্ম দিয়েছে, শুধুমাত্র সে পাগল বলে সবার কাছে তাকে মৃত ঘোষণা করবেন? এতটা নিজ মানসিকতা আপনার? সম্মান হারানোর এত ভয়? ছি! রুদ্র আগুন চোখে চাইল। আগের চেয়েও নিরেট হলো চিবুক। যেখানে তার কথায় বিপরীতে দ্বিতীয় কথা কেউ বলে না, সেখানে এই মেয়ে মুখের উপর ছি বলল। রুদ্র এবার এমনভাবে ধরল সেজুতির হাত, যেন মাংস মিশিয়ে নেবে হাড়। সেজুতির কবজিতে বাঁধা স্টিলের বেল্ট চওড়া ভেদ করে ঢুকে যাওয়ার জোগাড় হয়। এক্ষুনি রক্ত বের হবে, যুদ্ধে নামবে যেন। যন্ত্রণায় মুখ বিকৃত করে ফেলল ও। রুদ্র বলল, আমাকে ছিছি করছেন? আমাকে? রুদ্র রোশন চৌধুরীকে? একজন সামান্য বেতনভুক্ত কর্মচারীর এমন দুঃসাহস বড্ড বেমানান সেজুতে। সেজুতে চোখ চেপে রেখে বলো, একজন কর্মচারী হয়ে নয়, এই মুহূর্তে আমি আমার বোনের হয়ে প্রশ্ন করছি আপনাকে, তার পরিবারের একজন সদস্য হয়ে। আর দুঃসাহস করলেই বা মিথ্যে তো বলিনি, আপনারা যা তাই বলেছি আপনাকে। আপনারা দুই ভাই মিলে মিথ্যে বলেছেন। বেঁচে থাকা একটা মানুষকে লুকিয়ে রেখে তাকে মৃত বলেছেন। এমন কাজকে বাহাবা দেব আমি? রুদ্র সাহসা গলা চেপে ধরল ওর। দাঁত খিচে হুঙ্কার ছিল, একদম চুপ, না হলে এক্ষুনি জিভ টেনে ছিঁড়ে নেব আপনার। সে যদি বিমূঢ় চেয়ে থাকে, কোটর ভর্তি অবিশ্বাস। রুদ্র পশুর ন্যায় আচরণে স্তব্ধ সে। নিতান্তই প্রশ্ন উঠছে মনে, মানুষ এতটা খারাপ হতে পারে? রুদ্র এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমার ধৈর্যের অনেক পরীক্ষা নিয়েছেন আপনি, অনেক। বারবার আপনার করা অন্যায়গুলো ক্ষমা করে আপনাকে সুযোগ দিয়েছি আমি। সেই সব আমার দুর্বলতা ভেবে এতটা ভুল কী করে করলেন আপনি? রুদ্র রোশন চৌধুরী, কোনো দুর্বলতা নেই। আমার ব্যাপার অযাচিত মাথা ঘামালে তার মাথা বিচ্ছিন্ন করে দিতে আমি দুবার ভাবি না।
সে যদি বিরস শেষে বলল, এই তো আসল রূপে ফিরে এসেছেন। আপনাকে এই হিংস্র রূপে মানায় রুদ্র রোশন চৌধুরী। এ কদিন যে নিরহ মুখোশটা পরিয়েছিলেন সেটা আসলে বেমানান ছিল। আপনি আমার মাথা বিচ্ছিন্ন করার আগে ভেবে দেখবেন আপনার অপরাধ ঠিক কতটা মারাত্মক। একটা অসুস্থ মানুষকে মৃত ঘোষণা করা, নিজের মাকে তাও। কেমন সন্তান আপনি? এরকম লোককে ছি বলা ছাড়া আমার জিভে আর শব্দ পাচ্ছি না। রুদ্র মেরে গেল। জলজরে রুদ্র মনি তাক করে রাখলো কিছুক্ষণ। আচমককে ধাক্কা মেরে ফেলে দিল। আকস্মিক হামলায় চেহারার হাতলের ওপরে গিয়ে পড়ল সেজুতি। কপালে শক্ত চামড়া গিয়ে বাড়ি খেলো কাঠে। মুহূর্তে তা ভেদ করে স্লোগান নামলে রক্তের। বক্ষে চলে ছ্যাদ করে উঠল সেজুতির। ধরাস ধরাস বুক নিয়ে হকচকিয়ে উঠল। এরকম ছিটকে এলো বাস্তবে। আশেপাশে চাইল তৎক্ষণাৎ। পুরো কেবিন খালি দেখে ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো, কপাল চেপে ধরলো সাথে। কই, কোনো রক্ত নেই কেন? আর রুদ্র রোশন চৌধুরী, উনিও তো নেই। কোথায় উনি? কোথায় গেলেন? গোটা কেবিন যে খালি পড়ে আছে। এর মানে আমি এতক্ষণ কল্পনায় ডুবেছিলাম? ভ্রম ছিল এসব? মস্তিষ্কের সঠিক অবস্থান বুঝতে বুক ফুলিয়ে শ্বাস টানল সে যদি। কি ভয়ানক ভ্রম! কল্পনা যদি মানুষটা এত হিংস্র হয়, সামনাসামনি এর থেকে এক কাঠি উপরে হবে নিশ্চয়ই। সে যদি ললাটে জমা হির করছেন মুসলো তলাটে। রুদ্র তখনও আসেনি, হয়তো আজ আসবেও না। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার এখন। আর যাই হোক, রুদ্রকে তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে এইভাবে প্রশ্ন করার শোভা পায় না সেজুতির। থাকতে পারে সবার আলাদা আলাদা জীবন, কেন মাথা ঘামাবে ও? আর জিজ্ঞেস করলেই বা কি সঠিক উত্তর সে দেবে কেন? কে হয় ও? কী অধিকার আছে ওর? একজন বাহিরাগত ব্যতীত সে অন্য কিছু নয়। রুদ্র বাধ্য নয় তার নিকট। সে যদি অস্থির ভঙ্গিতে জিভ চাটল। কী করবে এখন? ওর জন্য অপেক্ষা করবে নাকি চলে যাবে? রুদ্রকে প্রশ্ন করার চিন্তা তো ঝেড়ে ফেলল মাথা থেকে। আচ্ছা, আরিশাকে জানাবে? না না, ঠিক হবে না তা। রুদ্র যখন সবার থেকে আড়াল করতে চাইছেন, তখন এভাবে কাউকে জানানোটা উচিত নয়। সম্পূর্ণ অনধিকার চর্চা হবে। এর মধ্যে হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে, যা আপাত দৃষ্টিতে বোধগম্য হচ্ছে না ওর। সে যদি অনেক ভেবেচিন্তে ঠিক করলো রুদ্র মায়ের কথাটা রুদ্রর মুখ থেকেই শুনবে, কৈফিয়ত চেয়ে নয়। যদি কোনো দিন বলে তাহলে। পরবর্তী মনে হলো ওর সম্ভব হবে না। রুদ্র মরে গেলেও বলবে না, বলবেই বা কেন? সে যে ওনার চক্ষুশূল। আচ্ছা, অব্রত বলতেই পারে, ওকে না বলেও আরিশা তো বলাই যায়। মেয়েটা তো দুদিন বাদে তার বউ হবে। হতে পারে ওকে শেয়ার করে কথাটা লুকাবে না। খামোখা ওদের ব্যক্তিগত জীবন প্রবেশ করার ওর কী অধিকার? সে যদি যখনই বের হতে যাবে, হুট করে সামনে দাঁড়ালো লম্বা চওড়া কেউ একজন। সেজদির চোখ পৌঁছালো প্রশস্ত একটা বুকে। সাহসা বুঝে গেল এটা রুদ্র। মুখের দিক চাইল ও। তার থতমত আদলে হাসি নেই, আগের মতোই অনিচ্ছল। রুদ্র চাইল ওর কাঁধ ব্যাগের দিকে। তারপর জলদ গম্ভীর কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছেন? অফিস তো ছুটি হয়নি। সেজদির অবচেতন মনে হানা দিল একটু আগের কল্পনা। কি সাংঘাতিক হিংস্র ছিল রুদ্র! কীভাবে চেপে ধরেছিল ওর গাল! সে যদি আটকে ওঠে ভেবেই গায়ের লোম খাড়া হয় আতঙ্কে। কি হলো? কোথায় যাচ্ছেন আপনি? যে কাজ দিয়েছে করেছেন? সে যদি ভুরু গোছালো এবার। দুনিয়া উল্টে পাল্টে গেলেও এই লোক কাজের কথা ভুলবেন না দেখছি। উত্তর দেওয়ার আগে কেবিনের দরজা টোকা দিল অব্র। অনুমতি চেয়ে ভেতরে এলো। ওকে দেখে রুদ্র সেজদির সামনে এসে সরে গিয়ে সোফায় বসলো। গলায় পড়া টাই টেনে ঢিলে করলো। রিমোট দিয়ে এসে বাড়ালো। শুধালো, কিছু বলবে? অব্র বলল, হ্যাঁ। লাঞ্চ করবে না? রুদ্র ছোট জবাব, হুম। তারপর সেজুতির দিক চাইল সে। কড়া কণ্ঠে বলো, মিস সেজুতি, আপনাকে অনেকক্ষণ আগে একটা প্রশ্ন করেছি আমি, উত্তর দিচ্ছেন না। নাকি প্রয়োজন বোধ করছেন না? সেজুতির ঠায় দাঁড়ানো থেকে নড়েচড়ে ওঠে। মেয়ে খুনটা বলতে যায়, না মানে আমি তো। রুদ্র মধ্যেখানে আটকে দিয়ে বলল, এটা অফিস, আপনার বাড়ি নয়। যখন তখন এখানে আসবেন যাবেন এরকম ভাবলে জব ছেড়ে চলে যান। দায়িত্ব জ্ঞানহীন এমপ্লয়ি আমার দরকার হবে না। যাদের মধ্যে হার্ডওয়ার্ক, পাংচুয়ালিটির ছিটেফোঁটাও নেই, তাদের ছেড়ে রুদ্র রোশন চৌধুরী বিজনেসের নাম্বার 1 হয়ে এসেছে। আর ইন ফিউচারও হবে, বুঝতে পেরেছেন? সে যে তন্ডা খেলো গেল। তাণ্ডব হলো কথাগুলো। ভাবলো, বজ্জারটা হঠাৎ এইভাবে আমাকে কথা শোনাচ্ছেন কেন? কি করেছি আমি?
কাজ ফাঁকি বা কখন দিলাম, যা বলে গেছিল সেটাই তো করেই কবেই রেখেছে। অব্র ছটপট গলায় জানালো, ভাই সেজুতে আসলে আমার থেকে ছুটি নিয়েছিল, ওর শরীর খারাপ। রুদ্র একবার দেখলো ওকে, সন্দেহ কণ্ঠে বলো, শরীর খারাপ কই, দেখে তো মনে হচ্ছে না। সেজুতির অদ্ভুত লাগলো ওর হাবভাব দেখে। রুদ্র যে পুরোপুরি এরকম নয় তাও না, লোকটা এরকমই স্বভাবে, কিন্তু কয়েকদিন বাবদ ওর প্রতি রুদ্র মৌনতা দেখে দেখে আজ আচমকে এমন আচরণ হজম করা মুশকিল হয়ে পড়ছে। রুদ্র অব্র দিকে তাকালো, বলল, তুই কি আর কিছু বলবি? অব্র দ্রুত দুদিকে মাথা নেড়ে না বোঝায়, কাল তোদের এঙ্গেজমেন্ট না? অব্র অবাক হয়ে বলল, তোমার মনে আছে? রুদ্র জবাব দেয় না, কাজ ভেদ করে সরাসরি ডেস্ক আর কর্মরত লোকগুলোর দিকে চেয়ে বলল, কাল অফিস হাফ টাইমে ছুটি হবে, অ্যানাউন্স করে দে। যার যা কাজ ডিউ রয়েছে সব যেন কাল লাঞ্চ ব্রেকের আগে শেষ করে জমা করে দেয়। এনি হাউ, তাদের কাজের মধ্যে যদি একটা ফুল স্টপও বাদ পড়ে, স্যালারি থেকে 20% কেটে নেওয়া হবে। অব্র হোঁচট খেল, বড় বড় করলো চক্ষুদয়, কিন্তু নিরুৎসাহিত সেজু দিয়ে। আজকাল অফিসের বিশেষ কাজ নেই, রুদ্রকে দিয়ে কফি বানানো আর ফাইল গোছানো বাদে কাজ করায় না। এ তো বড় একটা কোম্পানিতে চাকরি নিয়ে যদি এই দুটো কাজ করতে হয়, তবে কেউ কষ্ট করে পড়াশোনা করবে কোন দুঃখে? অব্র নিজেকে সামলায়, ভদ্রশীলের মতো মাথা দুলিয়ে বেরিয়ে গেল। সে যদি তখনই ম্যানিকুইন বনে দাঁড়িয়ে যাবে কি না বুঝতে পারছে না রুদ্র। ছোপার হাতলে মাথা ঠেলে দিল, চোখ বুজে বলল, কফি। লম্বা শ্বাস পেলে সে যদি বুঝলো আজ তার বাড়ি যাওয়ার পিণ্ডি চটকানো হবে। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে চেয়ারের উপর রেখে কফি আনতে এগোলো সে। কিন্তু মাথার মধ্যে একটা কথা তখনও ঘুরছে, রুদ্র হঠাৎ এরকম কেন করছে? মাঝখানে কি তবে চৈতন্য হয়েছিল? বেশ নরম সরম ছিল কদিন, কেমন এমন চৈত্র মাস চলছে, সূর্যের কড়া রোদে বেরিয়ে তার মস্তিষ্ক ফেটে ধান ক্ষেতের মতো হয়েছে বোধ হয়। এই জন্য রাগ ঢাকের পোকারা কিলবিলিয়ে ছুটছে এখানে। কফি এনে ওর সামনে ধরল সে যদি। রুদ্র হাতে নেয়, এক চুমুতেই কুচকে ফেলে চেহারা, যেন অখাদ্য বানিয়েছে ও। শুধু কি তাই, আস্ত কফির মগটাই মুহূর্তে আসতে ফেললো মেঝেতে। সে যে ভয়ে পিছিয়ে গেল দু কদম। কফি কি নতুন বানাচ্ছেন? এ তো মিষ্টি কেন দিয়েছেন আপনি? আমার সুগার আছে জানেন না? সে যদি হতবিলম্ব হয়ে বলল, কই আমি তো চিনি দেয়নি। রুদ্র যেন খেপে গেল আরও। এর মানে আমি মিথ্যে বলছি? না না, সেটা বলিনি। আমি বললাম যে। রুদ্র আঙুল উছিয়ে বলল, নো মোর ওয়ার্ডস, যান আরেক কাপ নিয়ে আসুন। সে যদি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। এইবার সে নিশ্চিত রুদ্র কিছু হয়েছে। তীক্ষ্ণ চোখে চেয়ে চেয়ে বোঝার চেষ্টা করছে। এক পা বাড়াতে রুদ্র ডাকলো, কোথায় যাচ্ছেন? আপনি তো আরেক কাপ কফি বানাতে বললেন। রুদ্র মেজে দেখিয়ে বলল, এগুলো কে পরিষ্কার করবে? সে যদি আক্ষেপের আহত শ্বাস টানলো। আর 1 বছর পরে যেখানে ফ্যাশন ডিজাইনিং পাশ করে ডিজাইনার হওয়ার কথা, সেখানে এখন অফিসের মেঝেও পরিষ্কার করতে হবে। ও ছিল এই কপালে? কেন যে এই বজ্জারটাকে না দেখে কন্ট্রাক্ট পেপারে লাফাতে লাফাতে সাইন করতে গেছিল? সে যদি হাঁটু ভেঙে বসলো, চোখে কোনা দিয়ে একবার মাপলো রুদ্রকে। এই লোক যে আজ ওর উপর রাগ ঝাড়ছে তা স্পষ্ট, কিন্তু সে করছেটা কি? আচ্ছা, কোনোভাবে কি রুদ্র টের পেয়েছে সে যদি যে ওর পিছু নিয়েছিল ওর? রাত 8:26, অফিস ছুটি হওয়ার উপক্রম। অত সে যদি কাজ পুরোপুরি নামেনি। একটার পর একটা হুকুম জারি করছে রুদ্র। এই 1 মাসে যা কাজ না করিয়েছে সবটা যেন ওষুধ করছে আজ। গোটা দিনে এতবার ওকে দিয়ে কফি বানিয়েছে, চামচ নাড়াতে নাড়াতে আঙুল ব্যথা করছে সেজুতির। তার উপর কেবিনের মধ্যে ফুল ভলিউমে এসি চালিয়ে রাখা। সময়টা গরমকাল হলো, এ তো শীতলতা কাহিল সে। পুরো শীতের হিমের মতো ঠান্ডা হয়ে আসছে। বেশ কয়েকবার ঝাঁকুনি কাঁপুনি দেওয়াও শেষ। নিরুপায় হয়ে পুরো ওড়না পেঁচিয়েছে গায়ে। বিধিবাম, এতেও সঠিক সুরাও হচ্ছে না। একটা জর্জেটের ওড়না কি আর ঠান্ডা মানে? অথচ রুদ্র সে লোকে হেলদোলি নেই। মাঝে মধ্যে দুই একবার খক খক করে কাশছে, কিন্তু সে যদি যে চোখের সামনে শীতল প্রকোপে জবুথবু একবার ভ্রুক্ষেপও দেখাচ্ছে না সে নিয়ে। মেয়েটা কত বড় অনুনয় করলো, এসির পাওয়ারটা কমিয়ে দিয়েছে আর না। রুদ্র এই অনুরাধের পাত্তা তো দিলই না, উল্টো ঠিক ততবারই এক ধাপ করে পাওয়ার বাড়িয়ে দিয়েছে। এসির হাওয়া এখন লাস্ট পর্যায়ে এসে থেমেছে হয়তো। সে যদি মনে হচ্ছে এতই একটু পরেই ওভারলোড হয়ে ব্লাস্ট হবে এটা। হোক, ব্লাস্ট হয়ে পুরো কেবিন পুরুক।
সাথে ঝলসে যাক এই নাকুচু বজ্জারটাও। সে যদি অধৈর্য নেত্রে বারবার দেওয়াল ঘুরে দেখছে। অফিস কখন ছুটি হবে, দুপুর মাত্রই একটা বার্গার খেয়েছিল, তারপর আর কিচ্ছু পেটে পড়েনি। খিদে মোচড়াছে এখন, বুক মাথার সব খিদের তোপে ঝিমঝিম করছে। সে অসহায় চোখে রুদ্রকে দেখলো। পরপর কেবিনের বাইরে ক্রমে ক্রমে এক একটা ডেস্ক খালি হচ্ছে। 8টা 40 বাজে। আর একটা যেহেতু সব কাজ কমপ্লিট করতে হবে, সেই তারায় প্রত্যেকে। যাদের কাজ শেষ তারা ম্যানেজারকে কাজে জমা দিয়েছেন, যাদের হয়নি তারা এখন ব্যস্ত। অনিল চলে গেলেও তোহা যায়নি। এক সপ্তাহ ছুটি কাটানোর কাজে প্রচুর চাপ। 8টা 50-এর দিকে লগ্ন নিজের ফাইল এসে রুদ্রকে জমা দিয়ে গেল। সে যদি কি এখন এইভাবে বসে আশা করেনি। যেতে যেতে কয়েকবার তপ্ত আঁখিতে মেপে নিল ওকে।